দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। রাষ্ট্র মেরামতে ডক্টর ইউনূসের কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস সহ নানা সুপারিশ। সমস্ত বাধাকে আমরা অতিক্রম করে এসেছি, কষ্টটাই করেছি ওই বাধাগুলিকে অতিক্রম করার জন্য। কাজে সেই লক্ষ্য সামনে রেখে সেই লক্ষ্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। ট্রাম্পের শপথের দিন চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে, আমি মনে করি যেটা স্মুথলি চলবে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে ডব্লিউএইচওর পদ পাওয়ার অভিযোগ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে, অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা ও তারেক সহ সবাই খালাস, বিদ্বেষমূলক মামলা বলছে আপিল বিভাগ। এবারে পুরো আয়োজন। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থাপনা, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশনের প্রধানরা। বুধবার প্রতিবেদনগুলো গ্রহণ করে একে জাতীয় ঐক্যের সনদ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, সুপারিশ পর্যবেক্ষণ করে ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবার সঙ্গে আলোচনা করা হবে। বুধবার 4টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। 3.5 মাস পর দেশ গঠনের সুপারিশ পেশ করে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসনের সংস্কার বিষয়ক কমিশনগুলো। রাজধানীর আগারগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনগুলো তুলে দেন সংস্কার কমিশনের প্রধানরা। গত 3টি নির্বাচনে যারা আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে ফেলে দিয়েছে, এবং শুধু কর্মকর্তা নয়, আমাদের কমিশনের সদস্যরা, তাদের ব্যাপারে একটা তদন্ত করার, বিশেষত 2018 সালে যেই অভূতপূর্ব কাণ্ড ঘটেছে মধ্যরাতে, সে ব্যাপারে একটা তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, দায়বদ্ধতার আওতায় আনা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আমরা যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে, সেই জন্য রাষ্ট্রের 3টি অঙ্গ এবং নির্বাহী বিভাগের 2টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি। পরে সংস্কার কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। প্রতিবেদনগুলোকে ঐতিহাসিক সনদ আখ্যা দিয়ে তিনি বলেন, দেশের মানুষের স্বপ্নকে ধারণ করার যাত্রা শুরু হবে এই সুপারিশের মধ্য দিয়ে। স্বপ্ন নিয়ে পুনরুত্থান হলো, সেই পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি, তাকে এগিয়ে নিতে পারছি না, সেটাই আমাদের বিবেচ্য বিষয়। এটা এখানে শেষ না, এটা এই অধ্যায় শুরু হলো। স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা সেটা শুরু। সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে সবার সঙ্গে ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সমস্ত বাধাকে আমরা অতিক্রম করে এসেছি, কষ্টটাই করেছি ওই বাধাগুলিকে অতিক্রম করার জন্য। কাজে সেই লক্ষ্য সামনে রেখে সেই লক্ষ্যের কথা চিন্তা করে আমরা এই পরবর্তী প্রক্রিয়াটা শুরু করব। এটাতে সবার পার্টিসিপেশন দরকার। এটাও কঠিন একটা কাজ, এটা সহজ কাজ না, কিন্তু আমাদের মন যদি পরিষ্কার থাকে, আমার একদম নিশ্চিত বিশ্বাস আমরা সেটা অর্জন করতে পারবো। সুপারিশে রাজনীতি ও আমলা নির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে 47 দফা সুপারিশ করা হয়েছে। আর জুলাই আগস্টে হতাহতের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার কমিশনগুলোর দেয়া সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা শুরু হবে আগামী ফেব্রুয়ারি মাসে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা এবং পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা এই তথ্য জানিয়েছেন। তবে প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়ে সংস্কার কমিশন গঠন করা হয় গত বছরের ৩ অক্টোবর, যার মধ্যে 4টি কমিশনের প্রধানরা বুধবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইন উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপস্থিত ছিলেন। জানাচ্ছি যে সামারিগুলো আপনাদের জন্য। ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, অপ্রত্যাশিত সংস্কার করতে আরো কয়েক মাস সময় লাগতে পারে, তবে আলোচনার ভিত্তিতেই আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। তো আমাদের সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ করা হবে, এটাই আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে এবং এই বিষয়ে রাজনৈতিক মতৈক্য আছে কিনা। আরেক উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সংস্কারের লক্ষ্যে গঠিত আরও 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী 31 জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ অনুষ্ঠিত হবে। আরও 1 মাস বাড়িয়ে দেওয়া হবে, আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। আনুষ্ঠানিক আলোচনাটা আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কাঠামোগত পরিবর্তনের জন আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যে আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে সংস্কার আনতে পারবো। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই আগস্ট গণহত্যার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের নতুন সরকারের কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হোঁচট খাবে এমনটা মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র এই 3 দেশের সঙ্গেই ভারসাম্য রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা। আগামী সপ্তাহে নিজের চীন সফর উপলক্ষে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সঙ্গে গাইডিং সমঝোতা নবায়ন করা হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে আগামী 20 জানুয়ারি দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এই প্রথম চীনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক এই সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন তাঁর সফর নিয়ে সংবাদকর্মীদের ব্রিফ করেন। জানান, দেশটির অর্থায়নে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অর্থনীতি ও বাণিজ্য নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ঋণের সুদের হার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হবে। আমরা যখন গ্রাজুয়েট করব এলডিসি থেকে, তখন চীন যেন অন্যান্য ইউরোপের মতোই যেন আরও 3 বছর আমাদেরকে ভিসা ফ্রি এবং কোটা ফ্রি সুবিধা বহাল রাখে। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে চীনের কাছে $5 বিলিয়ন ঋণ সহায়তার যে প্রস্তাব ছিল তারও আলোচনা চলবে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের আগ্রহ নিয়েও কথা বলেন তিনি। গাইডিং যে এমওইউটা, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা আমরা রিনিউ করবো। এটা হলো প্রথম কাজ। রিনিউ করবো আমরা, রিনিউ করবো। তারপরে স্পেসিফিক প্রজেক্টের ব্যাপারে তো আরও অনেক ডিটেলস আলোচনা লাগবে। তবে বাংলাদেশ অবশ্যই তার নিজের স্বার্থে সিদ্ধান্ত নেবে, এটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এক্সপায়ার করে গেছে, সেটা রিনিউয়ালটা আমরা আশা করছি যে শেষ করে এবারই হয়ে যাবে। আগামী 20 জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন ট্রাম্প ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে কিনা তাও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। নতুন সরকার যখন আসবে, তাদের কিছু বক্তব্য থাকতে পারে। 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত,
চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তিনটি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। তিনি জানান, ভারত বাংলাদেশের সীমান্ত সমস্যা একদিনে সমাধান করা যাবে না। সংকট তৈরি হলে উভয় দেশ আলোচনা ভিত্তিক সমাধান করবে। বর্ডার ইস্যুজ কতগুলি আছে যেগুলি আমরা একদিনে সমাধান করতেও পারবো না। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়ার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও এক মেয়ে এবং শেখ রেহানার 2 মেয়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে এই সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সায়মা ওয়াজেদ পুতুল নানাবিধ দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং তাঁর ছেলে তারেক রহমান সহ সবাইকেই খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ সকালে এই রায় দেন। বিচার প্রক্রিয়া বিদ্বেষমূলক ছিল উল্লেখ করে মামলাটির বিচারিক আদালত এবং হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় হয় 2018 সালের 8 ফেব্রুয়ারি। ওই দিন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। রায়ে খালেদা জিয়াকে 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে একই বছরের 30 অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে। দীর্ঘদিন পর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি শুরু হয় গত 7 জানুয়ারি। মঙ্গলবার চতুর্থ দিনে শুনানি শেষে রায়ের দিন ঠিক করে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত 5 বিচারপতির বেঞ্চ রায় দেয়। নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে আদালত বলেছে মামলাটির পুরো বিচার প্রক্রিয়া ছিল বিদ্বেষমূলক। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপিল না করলেও তাকে খালাস দেয়া হয়েছে। ম্যালিশিয়াস প্রসিকিউশনের কথাটা আনা হয়েছে, আলটেরিয়ার মোটিভের কথা আনা হয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার উপর জনাব তারেক রহমান সাহেবের উপর অবিচার হয়েছিল। দুদকের আইনজীবী জানান, ট্রাস্টের টাকা আত্মসাৎ না হওয়া সত্ত্বেও মামলা দায়ের করায় আদালত সকলকে খালাস দিয়েছে। প্রথম কথা ইন্ট্রাস্টমেন্ট থাকতে হবে, সেকেন্ড কথা মিস অ্যাপ্রোপ্রিয়েশন থাকতে হবে, থার্ড কথা কনভার্সন থাকতে হবে, ফোর্থ কথা আইনের ব্যত্যয় ঘটায় কিছু করতে হবে। এর কোনোটাই হয়নি। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,000 টাকা আত্মসাতের অভিযোগে 2008 সালে মামলা করে দুদক। এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও মমিনুর রহমানকে আসামি করা হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র জনতার উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এ ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যৌথ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, কেউ যেন জাতিগত বিভেদ তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্রের মাধ্যমে ঐক্য ধ্বংসের চেষ্টা হচ্ছে অভিযোগ করে বিক্ষোভ সমাবেশে ছাত্রনেতারা বলেছেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। সকল বিরোধের সমাধানের পথ আলোচনার টেবিল, এমন মন্তব্য করে বক্তারা বলেছেন, এক যুগ ধরে যেভাবে নির্যাতন হতো
এনসিটিভির সামনে হামলা তারই মহড়া। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে যেই পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমরা যাদেরকে ইন্টেলিজেন্স ফোর্স থেকে শুরু করে বিভিন্ন নাম দিচ্ছি, তাদের সীমাবদ্ধতাকে প্রকাশ করে। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে। ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার, বেকো স্টোর এবং singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণের বিষয়টি ইসির হাতে নেই বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে খুলনায় ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথাই জানিয়েছেন তিনি। বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক মতৈক্য হলেই নির্বাচনের দিন ধার্য করা হবে। হালনাগাদ ভোটার তালিকা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আরও বলেন, বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ শেষে সংযোজন বিয়োজনের মাধ্যমে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ইলেকশনের ডেটটা এই মুহূর্তে ইলেকশন কমিশনের হাতে নয়, এটা একটা পরিবর্তিত পরিস্থিতি। এখানে একটা পলিটিক্যাল কনসেনসাসের ব্যাপার আছে, সেটা হোক, তারপরে সেই অনুযায়ী আমরা কাজ করবো। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অস্ত্র মামলায় 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তার স্ত্রী লায়লা কানিজ লাকিকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে রিমান্ডে চেয়ে দুদকের করা আবেদন শুনানির জন্য রবিবার দিন ধার্য করা হয়েছে। বুধবার শুনানি শেষে ঢাকার 2টি আদালত পৃথকভাবে এই আদেশ দেয়। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় কড়া পাহারায় রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কুষ্টিয়ায় সীমান্তবর্তী পদ্মার চরের বিপুল পরিমাণ অরক্ষিত ভূমি উদ্ধারে নেমেছে তারা। এছাড়া যশোরে বিজিবি বিএসএফ এর মধ্যে বৈঠক হয়েছে। 90-এর দশকের শেষ দিকে পদ্মার ভাঙনে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিশ্চিহ্ন হয়ে যায় বেশ কিছু আন্তর্জাতিক সীমানা পিলার। এতে বাংলাদেশ ও ভারত দুই দেশের মানুষ তাদের বিপুল আবাদি জমি হারায়। সম্প্রতি ওই এলাকায় চর জেগে উঠলে সীমানা নির্ধারণ না হওয়ায় এসব জমি চাষে জটিলতা দেখা দেয়। তবে বিজিবির উদ্যোগে খুব দ্রুত এই জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি, তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। তারা আগামী 19শে জানুয়ারিতেই এটি কবে থেকে কার্যক্রম শুরু করবে সেটা নির্দিষ্ট করে তার ওই পূর্বের বর্ডার পিলার সংস্কারের পরপরই এই নতুন বর্ডার পিলার নির্মাণের কার্য শুরু করবে আমরা আশাবাদ ব্যক্ত। এদিকে যশোরে 49 বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে বিজিবি খুলনা সেক্টর ও কলকাতা সেক্টরের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষ অঙ্গীকার করেন। কুড়িগ্রামে পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমানার 349 কিলোমিটার এলাকা জুড়ে বিজিবি সদস্যরা টহল ও নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি সীমান্ত লাগোয়া গ্রাম ও হাটবাজারগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে 0 পয়েন্ট ঘেঁষে 150 গজ দূরত্ব নিয়মের তোয়াক্কা না করে বেশ কিছু পাহারাদার চৌকি স্থাপন করেছে বিএসএফ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে যুদ্ধবিরতির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কাতারের দোহায় চলমান যুদ্ধবিরতির বিষয়ে দুপক্ষই ঐক্যমত্যে আসতে পেরেছে। অল্প কিছু সময়ের মধ্যে কাতারে এই বিষয়ে সংবাদ সম্মেলনের বিস্তারিত জানানো হবে। এর আগে ইসরায়েলি সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে, গাজা মিশর সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে তেল আবিব। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় সম্প্রচার মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা মিশর সীমান্ত বরাবর
ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি এরই মধ্যে শুরু করেছে। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও 61 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হন অন্তত 281 জন। এবারে খেলার খবর। 2 দিনের বিরতি শেষে আগামীকাল আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। এবারের ভেন্যু বন্দরনগরী চট্টগ্রাম। দুপুর 1:30টায় প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা ক্যাপিটাল খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে। সন্ধ্যা 6:30টায় ঘরের মাঠে খুলনা টাইগার্সের আতিথ্য দিবে চিটাগং কিংস। চিটাগং কিংস নিয়ে আলোচনা কম হয়নি। হেলমেট কাণ্ড নিয়ে সমালোচনা শুরু, পরে কানাডিয়ান হোস্ট হয়ে সাকিব আল হাসান ইস্যু। দর্শকদের মুখে মুখে ছিল এই বিষয়গুলো। মিরপুরে হার দিয়ে শুরু কিংসদের বিপিএল, পরে টানা 3 জয়ে টেবিলে এখন 2 নম্বরে মোহাম্মদ মিথুনের দল। 2013 সালে বিপিএল দ্বিতীয় আসরে রানার্স আপ হওয়া চাটগাইয়ারা চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল খুলনা টাইগার্সের বিপক্ষে। তৃতীয় পর্বে ঘরের মাঠে তাদেরকেই আতিথ্য দেবে চিটাগং। কোনো বিদেশিকে ছাড়া দল সাজানো খুলনা টাইগার্স 5 ম্যাচে 3 পরাজয়ে আছে টেবিলে 4 নম্বরে। স্কোয়াডের শক্তি বাড়াতে আসরে মাঝ পথে দলে ভিড়িয়েছে ইংলিশ ব্যাটার ডমিনিক পিটার সিবলিকে। আন্তর্জাতিক কোনো ওয়ানডে এবং টি-20 খেলার অভিজ্ঞতা নেই তার। ইংল্যান্ডের জার্সিতে 22টি টেস্ট খেলেছেন তিনি। টুর্নামেন্টে তলানির দল ঢাকা ক্যাপিটাল সিলেট পর্বে দুর্বার রাজশাহীকে হারানোটা যেন চৈত্রের কাক ফাটা জমিতে এক পশলা বৃষ্টির মতো। সাকিব খানের মালিকানাধীন দলটির নতুন যাত্রাটা একেবারেই যাচ্ছে তাই। টানা 6 ম্যাচ হেরে প্লে অফের আশা নেই বললেই চলে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই। তো চেষ্টা থাকবে যে আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতি প্রত্যাশার চাপ একটু বেশি দর্শকদের। ছন্দে আছেন তামিম ইকবাল, আন পাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদও, কিন্তু জাতীয় দলে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের ব্যাট এখনো প্রত্যাশা পূরণে ব্যর্থ। কাইল মায়ার্স, ডেভিড মিলার কিংবা লঙ্কান ব্যাটার পার্থ নিশাঙ্কা নিজেদের সেরাটা দিচ্ছেন প্রতি ম্যাচেই। জয় দিয়ে চলমান আসর শুরু করা দলটি 5 ম্যাচে পরাজয় সংখ্যা 2টি, তাতে টেবিলে 3 নম্বরে রয়েছে ফরচুন। এখন পর্যন্ত স্যাটিসফাইড দেশিদের পারফরমেন্সে, তারা ভালো করছে এবং তারা তাদের নির্দিষ্ট রোলে ভালো করছে এবং দেখবেন টপ 5-এ আমাদের প্লেয়াররা আছে। কিন্তু সিলেট পর্বের মতো চট্টগ্রামে খেলা হবে 12টি ম্যাচ। এখানে চূড়ান্ত হয়ে যাবে টুর্নামেন্টে প্লে অফ লাইন আপ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দর্শক, হারপিকের চাইতেও ভালো নতুন বেস্ট এভার হারপিক। এখন আর 20 মিনিট না, মাত্র 5 মিনিটে টয়লেট হবে 10 গুণ ঝকঝকে বেশি পরিষ্কার। একবার ট্রাই করতে পারেন। দর্শক, শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। রাষ্ট্র মেরামতে ডক্টর ইউনূসের কাছে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসসহ নানা সুপারিশ। ট্রাম্পের শপথের দিন চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে মন্তব্য। অনিয়ম দুর্নীতির মাধ্যমে ডব্লিউএইচওর পদ পাওয়ার অভিযোগ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা ও তারেক সহ সবাই খালাস। বিদ্বেষমূলক মামলা বলছে আপিল বিভাগ। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।